আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো সবাই না? জি স্যার, আপনি ভালো ওকে, আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে এখন কোন লেকচারটা নিয়ে কথা বলবো? লেকচার 4, তাই না? এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে লেকচার 4। লেকচার 4 এর নাম হচ্ছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। তো এই লেকচারে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিষয়গুলো একটু দেখে ফেলি। টপিকস। লেকচার 4-এ আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, প্রথম আলোচনার যে টপিকটা হবে সেটা হচ্ছে যুক্ত ফ্রন্ট। যুক্ত ফ্রন্ট কি আমি গত টপিকে শেষ করেছিলাম? দেখেন তো, যুক্ত ফ্রন্ট যদি গত লেকচারে শেষ করি তাহলে এই অংশে এটা শেষ করব না। যুক্ত ফ্রন্ট। স্যার, ভাষা আন্দোলনের পর্ব 3 পর্যন্ত করা হয়েছিল। ও আচ্ছা, তাহলে এটা বাকি আছে। আচ্ছা, ঠিকই আছে, আমি ঠিক জায়গাতেই আছি। যুক্ত ফ্রন্ট দল এবং নির্বাচন। 2 নম্বরে আমরা দেখব হচ্ছে শিক্ষা আন্দোলন। তিন নাম্বার অংশে আমরা দেখব ঐতিহাসিক 6 দফা। 4 নম্বরে দেখব আগরতলা ষড়যন্ত্র মামলা। 5 নম্বরে দেখব গণ অভ্যুত্থান। 6 নম্বরে দেখব 70 এর সাধারণ নির্বাচন। 7 নম্বরে দেখব অন্যান্য। তো এই টপিকগুলোর মধ্যে 5 স্টার টপিক হচ্ছে 6 দফা, গণ অভ্যুত্থান হলো 4 স্টার টপিক, 70-এর সাধারণ নির্বাচন হলো 3 স্টার টপিক। এই হচ্ছে আমাদের লেকচার 4, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। এই লেকচারের টপিক গুলো হুম যুক্ত ফ্রন্ট থেকে শুরু হবে এবং 70-এর সাধারণ নির্বাচন সহ অন্যান্য তথ্যের মাধ্যমে শেষ হবে। এই লেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ঐতিহাসিক 6 দফা। তাছাড়াও 69-এর গণ অভ্যুত্থান এবং 70-এর সাধারণ নির্বাচন। এই টপিকগুলো অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আমরা আলোচনায় যাব। সবাই লিখছেন তো টপিকগুলি, না? জি স্যার। ওকে, আলোচনায় যাচ্ছি। প্রথম টপিকটা হচ্ছে যুক্ত ফ্রন্ট দল। যুক্ত ফ্রন্ট এটি পূর্ব পাকিস্তানের একটি
রাজনৈতিক দল। এই দলটা গঠন করা হয় 4 ডিসেম্বর 1953। সালে এই দলটা গঠন করা হয় 4টি রাজনৈতিক দল নিয়ে। কোন কোন রাজনৈতিক দল একটু দেখে ফেলি। 1 নম্বরে হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। যার সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। 2 নম্বরে লিখবেন কৃষক শ্রমিক পার্টি। সভাপতি হচ্ছেন শেরে বাংলা AK ফজলুল হক। শেরে বাংলা AK ফজলুল হক। 3 নম্বর দিয়ে লিখবেন নেজামে ইসলাম। সভাপতি হচ্ছেন মৌলানা আতাহার আলী। 4র্থ দলটা হচ্ছে বামপন্থী গণতন্ত্রী দল হাজী দানেশ। এই যুক্তফ্রন্ট এই দলটা উক্ত প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে। জয়লাভ করে এবং জয়লাভের মাধ্যমে সরকার গঠন করে। 3রা এপ্রিল 1954 সালে এবং সরকারের পতন ঘটে 30 মে 1954 সালে। এতটুকু তথ্য লিখে রাখেন, হ্যাঁ। আরো অংশ বাকি আছে, ওইটা আমরা পরের অংশে লিখবো। লেখা হলে আমাকে জানান।
তো এখানে বেশ কিছু তথ্য আমরা দেখতে পাচ্ছি, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যুক্ত ফ্রন্ট দলটি আসলে কি, এটা একটা রাজনৈতিক দল কোন জায়গার, পূর্ব পাকিস্তানের। এই দলটা গঠন করা হয় কবে, 4 ডিসেম্বর 53 সালে। কয়টা দল একত্রিত করে, 4টি রাজনৈতিক দল। প্রথমে হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, সভাপতি ছিলেন মৌলানা ভাসানী। 2 নম্বরে হচ্ছে কৃষক শ্রমিক পার্টি, সভাপতি শেরেবাংলা একে ফজলুল হক। তৃতীয়তে হচ্ছে নেজামে ইসলাম, যার সভাপতি মৌলানা আতাহার আলী। এবং চতুর্থ দলটি হচ্ছে একটা সমাজতান্ত্রিক দল, বামপন্থী গণতন্ত্রী দল, তার নামটা হচ্ছে হাজী দানেশ। এই নির্বাচনে, মানে একটা নির্বাচন হয়, প্রাদেশিক নির্বাচন নামে পরিচিত নির্বাচনটা, এই নির্বাচনে যুক্ত ফ্রন্ট জয়লাভ করে এবং জয়লাভ করে তারা সরকার গঠন করে 3রা এপ্রিল 54 সালে। আর সরকারের পতন ঘটে 30 মে 54 সালে। তৎকালীন পাকিস্তানের গভর্নর মালিক গোলাম মুহাম্মদ পূর্ব পাকিস্তানের আদমজি জুট মিল এবং রাঙামাটির চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলে ষড়যন্ত্র করে আগুন লাগায় দেয় এবং এই আগুন লাগানোর পুরো দায়, আগুন লাগায় হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধায় দেয়। পুরা দায়ভারটা চাপায় হচ্ছে এই যুক্তফ্রন্ট সরকারের উপর। তখন যুক্তফ্রন্ট সরকারকে অবৈধ বা বাতিল বলে গণ্য করা হয়। আমরা পরের অংশে চলে যাই। হ্যাঁ, এই যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক এবং বঙ্গবন্ধু এই যুক্তফ্রন্ট সরকারের কৃষি, বন, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী ছিলেন। এবার আসি এই নির্বাচনে যুক্তফ্রন্ট যে নির্বাচনটা হয়, প্রাদেশিক নির্বাচনটা, এই নির্বাচনের অপর নাম ব্যালট বিপ্লব। কেন? কারণ এটা পূর্ব পাকিস্তানের প্রথম প্রাদেশিক নির্বাচন। প্রথম প্রাদেশিক নির্বাচন হওয়ায় এই নির্বাচনের অপর নামকরণ করা হয় ব্যালট বিপ্লব। মোট আসন, মোট আসন ছিল 309টি। কিভাবে? মুসলমানদের জন্য আসন ছিল 237টি আর অমুসলিম আসন ছিল 72টি। এইভাবে 309টি আসন, যার মধ্য থেকে যুক্তফ্রন্ট দলটি যুক্তফ্রন্ট লাভ করে 236টি আসন। মুসলিম আসনের মধ্যে লাভ করে 223টি, অমুসলিম আসন থেকে লাভ করে 13টি এবং যুক্তফ্রন্ট সরকার গঠন করে। এটার এই যে যুক্তফ্রন্ট যে দলটা, ওই দলটার দফা 21টি। প্রথম দফাটি হলো বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। প্রথম দফা হচ্ছে বাংলাকে অন্যতম
রাষ্ট্রভাষা করা। এই তো, লিখে আমাকে জানান। লেখা শেষ হলে আমাকে জানান, এরপরে আমি একটু কথা বলে শেষ পরের হয়ে টপিকে গেছে। যাই। শেষ না? তাহলে বলেন, যুক্তফ্রন্ট যে সরকারটা গঠন করলো, ওই সরকারের মুখ্যমন্ত্রী কাকে বানানো হলো? একে ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হককে। হ্যাঁ। বঙ্গবন্ধু কোন কোন মন্ত্রণালয়ে ছিলেন? কৃষি, বন, সমবায় আর পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। যুক্তফ্রন্ট যে নির্বাচনটা হয়, যে প্রাদেশিক নির্বাচনটা হয়, ওই নির্বাচনের অপর নামটা হচ্ছে ব্যালট বিপ্লব। কেন ব্যালট বিপ্লব? কারণ এটা ছিল পূর্ব পাকিস্তানের প্রথম প্রাদেশিক নির্বাচন। এই নির্বাচনে মোট আসন ছিল 309টি, যেখানে মুসলমানদের আসন ছিল 237টি আর অমুসলিমদের আসন ছিল 72টি। যুক্তফ্রন্ট সর্বসাকুল্যে লাভ করে 236টি আসন, মুসলমান 237টি আসন থেকে লাভ করে 223টি, অমুসলমান 72টি আসন থেকে লাভ করে 13টি। অর্থাৎ যুক্তফ্রন্ট সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও 30 মে 1954 সালে, মাত্র 56 দিন পরেই কিন্তু যুক্তফ্রন্ট সরকারকে পাকিস্তান সরকার অবৈধ বলে ঘোষণা করে এবং বাতিল করে দেয়। যুক্তফ্রন্ট সরকারের দফা ছিল কয়টি? 21টি। প্রথম দফাটি হচ্ছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। ওকে, পরের অংশে চলে গেলাম। পরের টপিক, সেটা হচ্ছে শিক্ষা আন্দোলন। খুবই ছোট একটা টপিক। শিক্ষা আন্দোলন। শিক্ষা আন্দোলন হচ্ছে আইয়ুব খানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে প্রথম আন্দোলন। আইয়ুব খান একজন শিক্ষা সচিব, তার নাম হচ্ছে এস এম শরীফ। তাকে শিক্ষা কমিশনার বানায়, একটা নতুন কমিশন গঠন করে যার নাম হচ্ছে শরীফ শিক্ষা কমিশন। শরীফ শিক্ষা কমিশন গঠন করা হয় 30 ডিসেম্বর 1958 সালে। আর শরীফ শিক্ষা কমিশন রিপোর্ট প্রকাশ করে 30 জুন 1962 সালে। এই রিপোর্টেই আসলে যত ঝামেলা ছিল, যেটা আমি আলোচনার সময় বলবো। হ্যাঁ, তো এই রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন বা হরতাল বা প্রতিবাদ হয় 17 সেপ্টেম্বর 1962 সালে। আন্দোলন
শুরু হয় কার্জন হল। এই রিপোর্টের বিরুদ্ধে আন্দোলনটা শুরু হয় কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আন্দোলন তেজগাঁওতে আসলে পুলিশ গুলি করে। এই পুলিশের গুলিতে শহীদ হন বাবুল মোস্তফা, ওয়াজিউল্লাহ সহ আরো অনেকে। সেই জন্য 17ই সেপ্টেম্বরকে শিক্ষা দিবস হিসাবে পালন করা হয়। যেহেতু 17ই সেপ্টেম্বর পুলিশ আন্দোলনরত জনতার উপর গুলি করে, 1964 সাল থেকে দিবসটি পালিত হচ্ছে। সাল থেকে দিবসটি পালিত হচ্ছে। আর শিক্ষা সম্পর্কিত সাংবিধানিক অনুচ্ছেদ 17 নম্বর অনুচ্ছেদে বলা আছে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা। এই তো লিখে নেন, প্রয়োজনীয় কথাগুলো লিখে নেন, এরপর আমি আলোচনা করব। লেখা শেষ করে আমাকে জানান, হ্যাঁ? ওকে, টপিকের নাম হচ্ছে শিক্ষা আন্দোলন, এডুকেশনাল মুভমেন্ট। আইয়ুব খান একজন সামরিক শাসক ছিলেন এবং পূর্ব পাকিস্তানিরা তাকে সামরিক শাসক হিসাবে অত্যন্ত ভয় পেত। তো এমন কি হলো যার জন্য আইয়ুব খানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে বাঙালির আন্দোলন করতে বাধ্য হলো? তো আইয়ুব খান যেটা করলেন, সে সামরিক শাসক হওয়ার পরে তার একজন সহচর, একজন শিক্ষা সচিব, তার নাম হচ্ছে এস এম শরীফ। এস এম শরীফকে সে শিক্ষা কমিশনার হিসাবে নিয়োগ দিলেন এবং একটা নতুন শিক্ষা কমিশন গঠন করলেন, যার নাম হচ্ছে শরীফ শিক্ষা কমিশন। 30 ডিসেম্বর 1958 সালে শরীফ শিক্ষা কমিশন গঠন করা হয় এবং তাকে ইনস্ট্রাকশন দেয়া হয় এমন একটা শিক্ষা রিপোর্ট তৈরি করতে, যাতে ছলে বলে কৌশলে পূর্ব পাকিস্তানের নাগরিকদেরকে শিক্ষা সম্পর্কিত সকল অধিকার থেকে বঞ্চিত করা হয়। তারই ধারাবাহিকতায় এস এম শরীফ একটি শিক্ষা রিপোর্ট প্রকাশ করলেন 30 জুন 1962 সালে। এই শিক্ষা রিপোর্টে বলা ছিল, হয় ইংরেজি নয় উর্দুতে শিক্ষা গ্রহণ করতে হবে, অর্থাৎ
বাংলা ভাষায় শিক্ষা গ্রহণের কোনো কথাই কিন্তু বলা ছিল না। এরপর বলা ছিল অবৈতনিক শিক্ষা একটি অবাস্তব কাল্পনিক ধারণা, অর্থাৎ শিক্ষা কোনো সস্তা বস্তু নয়, মূল্য দিয়ে শিক্ষাকে অর্জন করতে হয়। যার কাছে টাকা পয়সা আছে সে পড়াশোনা করতে পারবে, যার কাছে নাই তার পড়ারও কোনো দরকার নাই। এরপরে পূর্ব পাকিস্তানে যত শিক্ষা সামগ্রী রয়েছে সকল শিক্ষা সামগ্রীর মূল্য বৃদ্ধি করা হয়, শিক্ষকদের বেতন হ্রাস করা হয় যেন তারা শিক্ষকতা পেশা ছেড়ে অন্য কোনো পেশায় সুইচ করে। এবং সর্বোপরি পূর্ব পাকিস্তানে যত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তার 60% বহন করার কথা শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেয়া হয়। যার ধারাবাহিকতায় এই রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন করা হলো। 17 সেপ্টেম্বর 1962 সালে আন্দোলনটা শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে। যখনই এই আন্দোলনটা কার্জন হল থেকে শুরু হয়ে নবাব আব্দুল গনি রোড হয়ে তেজগাঁওতে এসে উপস্থিত হলো, তেজগাঁওতে যেহেতু আইয়ুব খানের আঞ্চলিক অফিসটা ছিল পূর্ব পাকিস্তানে, সেহেতু পুলিশ এবং সেনা মোতায়েন থাকার কারণে তারা গুলি করলো। পুলিশের গুলিতে আন্দোলনরত অবস্থায় শহীদ হলেন বাবুল, মোস্তফা, ওয়াজিউল্লাহ সহ আরো অনেকেই। তো যেহেতু 17 সেপ্টেম্বর আমরা আন্দোলন করি এবং পুলিশ আমাদের উপর গুলি বর্ষণ করে এবং আমাদের অনেক ভাই নিহত হয়, সেই জন্য আমার 17 সেপ্টেম্বর হচ্ছে আমাদের জাতীয় শিক্ষা দিবস। দিবসটি 1964 সাল থেকে পালিত হয়ে আসছে এবং শিক্ষা সম্পর্কে আমাদের সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে বলা আছে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা। এখন বলেন পারবেন কিনা? জি স্যার। ওকে, পরের টপিকে যাব। ঐতিহাসিক 6 দফা লিখব, ঐতিহাসিক 6 দফা। আমরা কিছু বেসিক কথা লিখবো, তারপরে 6টা দফা দেখার চেষ্টা করব। হ্যাঁ, বেসিক কথা। এই 6 দফা হচ্ছে বাঙালির স্বাধিকার আন্দোলন। 6 দফাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ। 6 দফা সম্পর্কিত গ্রন্থ 6 দফা আমাদের ছয় দফার তুলনা করা হয় ম্যাগনা কার্টার সাথে। 6 দফার জুমে জয়েন করতে পারতেছেন না, তা আসলে অফিসিয়াল একটা প্রবলেম। 6 দফার তুলনা করা হয় ম্যাগনা কার্টার সাথে। এই ম্যাগনা কার্টাকে বলা হয়, এটা চুক্তি ম্যাগনা কার্টা, ম্যাগনা কার্টাকে বলা হয় ব্রিটিশ শাসনতন্ত্রের বা সংবিধানের বাইবেল। ম্যাগনা কার্টা হচ্ছে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। 15 জুন 1215 সালে রাজা জন এই ম্যাগনা কার্টা চুক্তি স্বাক্ষর করেন। আবার বলছি, 15 জুন 1215 সালে তৎকালীন ব্রিটিশ যে প্রধান তিনি ছিলেন রাজা জন, রাজা ছিলেন তিনি। রাজা জন তিনি সাধারণ জনগণ, ব্রিটেনের সাধারণ জনগণের সাথে এই ম্যাগনা কার্টা চুক্তি স্বাক্ষর করেছিলেন। এই 6 দফা প্রথম উত্থাপন করা হয় 5 ফেব্রুয়ারি 1966 সালে লাহোরে আইয়ুব খানের বিরুদ্ধে যে বিরোধী দলগুলো দাঁড়িয়েছিল সেই বিরোধী দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা প্রথম পেশ করেন বা উত্থাপন করেন। 6 দফার ব্যাখ্যা প্রদান করা হয় 11 ফেব্রুয়ারি
1966 সালে ঢাকায় বঙ্গবন্ধু এই 6 দফার ব্যাখ্যা প্রদান করেন। 6 দফার ব্যাখ্যা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে, এরপরে 6 দফা প্রদানের পর আওয়ামী লীগের একটি সম্মেলনে বঙ্গবন্ধু আওয়ামী লীগ এর সভাপতি হন। 1 মার্চ 1966 সালে 15 মার্চ 66 আইয়ুব খান আইয়ুব খান 6 দফার প্রণেতাদেরকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বলে আখ্যায়িত করে। আইয়ুব খান বঙ্গবন্ধুকেই লিখে রাখেন, বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী ঘোষণা করে। 23 মার্চ 1966 6 দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং বঙ্গবন্ধু 6 দফার জন্যে বঙ্গবন্ধু 6 দফার জন্যে 32টি জনসভা করেন, 32টি জনসভা করেন, যাতে এই 6 দফার যে মেসেজটা একদম পূর্ব পাকিস্তানের কোনায় কানায় ছড়িয়ে পড়ে। 8 মে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। সাত জুন 6 দফার জন্য হরতাল পালিত হয় নারায়ণগঞ্জ এবং তেজগাঁওতে। যখন হরতালটা তেজগাঁওতে আসে তখন পুলিশ গুলি করে, পুলিশের গুলিতে 11 জন শহীদ হন। প্রথম 6 দফার প্রথম শহীদের নাম হচ্ছে মনু মিয়া। মনু মিয়া, সেই জন্য 7 জুন হচ্ছে ঐতিহাসিক 6 দফা দিবস। সুন্দর করে তথ্যগুলো লিখে রাখেন। এটা হচ্ছে প্রথম অংশটা 6 দফার। আরেকটা অংশ বাকি আছে, মানে 6টা দফা কি কি সেগুলো আমরা ওই অংশে কভার করার চেষ্টা করব। হ্যাঁ, স্যার ম্যাগনা কার্টা কবে সেই 15 জুন স্বাক্ষরিত হয়। কত তারিখে ওটা একটু বলেন। 15 জুন 1215, 15 জুন 1215 সালে। কে করেন, রাজা জন নাকি? রাজা জন সাধারণ জনগণের সাথে। হ্যাঁ, রাজা জন 1215। 1215, হ্যাঁ 1215। এটা ব্রিটিশ সংবিধানের ভিত্তি ম্যাগনা কার্টা। আর এটার সাথে তুলনা, কারণ এটা একটা স্বাধিকার আন্দোলন সাধারণ জনগণের, আর 6 দফাও আমাদের বাঙালিদের স্বাধিকার আন্দোলন।
দুইটাকে কম্পেয়ার করে না এই ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, কি শেষ করেছেন তো না? জি স্যার। ওকে, তাহলে বলেন বাঙালি স্বাধিকার আন্দোলন কোনটি? 6 দফা বাঙালির স্বাধিকার আন্দোলন, বা 6 দফাকে কিসের আন্দোলন বলা হয়? স্বাধিকার মানে নিজের অধিকার, আমরা এগুলি পাই, ডিজার্ভ করি, কিন্তু আমাদেরকে না দেয়া হচ্ছে না। হ্যাঁ, 6 দফাকে কি বলা হয়? বাঙালির মুক্তির সনদ, বাঙালির মুক্তির সনদ বলে আখ্যায়িত করা হয়। ছয় দফাকে বাঙালির মুক্তি সনদ বলে আখ্যায়িত করা হয়। গ্রন্থটা হচ্ছে 6 দফা আমাদের বাঁচার দাবি। 6 দফাকে তুলনা করা হয় ম্যাগনা কার্টার সাথে। ম্যাগনা কার্টা হচ্ছে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। এটা প্রথম উত্থাপন করা হয় 5 ফেব্রুয়ারি 1966 সালে লাহোরে। কে উত্থাপন করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 দফার ব্যাখ্যাটা প্রদান করা হয় 11 ফেব্রুয়ারি 1966 সালে ঢাকায়, এবং এটার ব্যাখ্যা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু এই 6 দফা প্রদানের পরে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন 1 মার্চ 1966 সালে। আইয়ুব খান বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী বলে ঘোষণা করে এই 6 দফার জন্য 15 মার্চ 1966 সালে 6 দফা সর্বজন স্বীকৃত হয়, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে সারা পূর্ব পাকিস্তানে 6 দফা ঘোষণা করা হয় বা মূল এজেন্ডা হিসাবে গ্রহণ করা হয় 23 মার্চ 1966 সালে। বঙ্গবন্ধু 6 দফা বাস্তবায়ন করার জন্য টোটাল 32টি জনসভায় অংশগ্রহণ করেছেন। 6 দফার জন্য বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় 8 মে, এবং 6 দফার জন্য হরতাল পালন করি আমরা পূর্ব পাকিস্তানে 7 জুন। এই হরতালে তেজগাঁওতে পুলিশ গুলি করে, আমাদের 11 জন ভাই শহীদ হন। প্রথম শহীদ হন মনু মিয়া। এই জন্য 7 জুনকে বলা হয় ঐতিহাসিক 6 দফা দিবস। আমরা যাচ্ছি পরের অংশে। 6 দফা একটা টেকনিক দিয়ে মনে রাখবেন। শাকের মুদ্রায় কর, বিদেশের অঞ্চল ধর। শাকের মুদ্রায় কর, বিদেশের অঞ্চল ধর। শায়ের নিচে 1, কের নিচে 2, মুদ্রার নিচে 3, করের নিচে 4, বিদেশের নিচে 5, অঞ্চলের নিচে 6। এইভাবে আমরা একটু মার্কিং করে রাখলাম। হ্যাঁ, তো আমাদের যে প্রথম দফা 1 নাম্বার প্রথম দফা সেটা হচ্ছে সা দিয়ে আমি বুঝাইছি শাসনতান্ত্রিক কাঠামো, অর্থাৎ পাকিস্তান হবে একটি ফেডারেল রাষ্ট্র। ফেডারেল রাষ্ট্রের বিষয়বস্তু হচ্ছে ভিন্ন প্রদেশ, ভিন্ন সরকার, ভিন্ন স্বায়ত্তশাসন, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি প্রাদেশিক স্বায়ত্তশাসন। ভালো আছো? কোত্থেকে আসছে উত্তরা? প্রাদেশিক স্বায়ত্তশাসন। থ্যাংক ইউ। শাসনতান্ত্রিক কাঠামো আসবে, এই যে এই মাসে আসবে। প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রথম দফা। হ্যাঁ, কে 2 নাম্বার দেখেন, 2 নাম্বারে বলছে কেতে হচ্ছে, কে দিয়ে আমি বুঝাইছি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। তো কেন্দ্রীয় সরকারের কাছে 2টা বিষয় থাকবে স্পেসিফিক্যালি, প্রতিরক্ষা ও পররাষ্ট্র। প্রতিরক্ষা ও পররাষ্ট্র।
থাকবে কার কাছে? কেন্দ্রীয় সরকারের কাছে। এর মানে হচ্ছে বাকি যত বিষয়গুলো আছে সবগুলো থাকবে প্রাদেশিক সরকারের কাছে। সির্ফ দুইটা বিষয়, প্রতিরক্ষা এবং পররাষ্ট্র, এগুলো থাকবে কেন্দ্রীয় সরকারের কাছে। 2 নাম্বার দফা। হ্যাঁ, 3 নাম্বার দফা দেখেন, মুদ্রা। মুদ্রা দিয়ে বুঝাইছে পৃথক মুদ্রা ব্যবস্থা। পৃথক মুদ্রা ব্যবস্থা, পূর্ব পাকিস্তানে একটা পৃথক মুদ্রা টাকা, পশ্চিম পাকিস্তানে আরেকটা পৃথক মুদ্রা রুপির প্রচলন থাকবে। হ্যাঁ, 4 নাম্বার দিয়ে দেখেন দেখাইছে কর, অর্থাৎ কর ও শুল্ক আদায় ক্ষমতা আর কি। কর এবং শুল্ক আদায় করতে পারবে নিজ নামে প্রাদেশিক সরকার। পাঁচে বুঝাইছে বিদেশ। বিদেশ দিয়ে বুঝানো হয়েছে বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য সম্পাদন করতে পারবে নিজ নামে প্রাদেশিক সরকার। এরপরে 6 নাম্বার দিয়ে বুঝাইছে অঞ্চল। অঞ্চল দিয়ে বুঝাইছে আঞ্চলিক বাহিনী। নিজেদের নিরাপত্তার জন্য আঞ্চলিক বাহিনী অর্থাৎ আধা সামরিক বাহিনী গঠন করতে পারবে প্রাদেশিক সরকার। এই তো লিখে নেন। স্যার হইছে? হয়েছে না? দেখেন, আমি একটা চমৎকার টেকনিক দিয়েছি এখানে। সাথে এক, শাসনতান্ত্রিক কাঠামো অর্থাৎ প্রাদেশিক স্বায়ত্তশাসন। 2 নাম্বার কে, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। দুইটা জিনিস, প্রতিরক্ষা ও পররাষ্ট্র। 3, মুদ্রা, পৃথক মুদ্রা ব্যবস্থা অর্থাৎ টাকা এবং রুপি। পূর্ব পাকিস্তানের টাকা, পশ্চিম পাকিস্তানের রুপির প্রচলন থাকবে। একটা কেন্দ্রীয় ব্যাংক থাকবে, স্টেট ব্যাংক অফ পাকিস্তান। 4, কর, কর এবং শুল্ক আদায় করতে পারবে প্রাদেশিক সরকার। 5, বিদেশ, বৈদেশিক বাণিজ্য সম্পাদন করতে পারবে প্রাদেশিক সরকার। 6, অঞ্চল, আঞ্চলিক বাহিনী গঠন করতে পারবে প্রাদেশিক সরকার। এই তো, কি পারবেন না? জি স্যার। ওকে, যাব পরের অংশে। পরের টপিকটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। লিখবো আগরতলা ষড়যন্ত্র মামলা। তো এই মামলার অফিসিয়াল নামটা হলো রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। মামলা দায়ের করা হয় 3রা জানুয়ারি 1968 সালে। এই মামলা দায়ের করেন আইয়ুব খান।
মামলা দায়ের করেন আইয়ুব খান। এই মামলার প্রধান আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মোট আসামি ৩৫ জন। তথ্য ফাঁস করেন পাকিস্তান ইন্টার ইন্টেলিজেন্স ইউনিটের সদস্য আমির হোসেন। রাজসাক্ষী 11 জন। মোট সাক্ষী 227 জন। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় 18 জানুয়ারি 1968 সালে। এই মামলা পরিচালনার জন্য একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয় 21 এপ্রিল 1968 সালে। এই ট্রাইব্যুনালের প্রধান বিচারক এস.এ. রহমান। ট্রাইব্যুনালের প্রধান বিচারক এস.এ. রহমান। এরপরে বঙ্গবন্ধুর পক্ষে প্রধান আইনজীবী টমাস উইলিয়াম। বঙ্গবন্ধুর পক্ষে প্রধান আইনজীবী টমাস উইলিয়াম। আর পাকিস্তানের পক্ষে প্রধান আইনজীবী মঞ্জুর কাদের। গণ আন্দোলনের চাপে পড়ে আইয়ুব খান মামলা প্রত্যাহার করেন। 22 ফেব্রুয়ারি 1969 সালে। 22 ফেব্রুয়ারি 1969 সালে আইয়ুব খান মামলা প্রত্যাহার করেন এবং আইয়ুব খান পদত্যাগ করেন। আইয়ুব খান পাকিস্তানের রাষ্ট্রপ্রধান থেকে পদত্যাগ করেন 25 মার্চ 1969 সালে।
লিখে আমাকে জানান। স্যার হয়ে গেছে। টপিকের নাম হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। ভারত পাকিস্তান দ্বিতীয় যুদ্ধের পর এবং 6 দফা দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ত্রিপুরার আগরতলায় গমন করার কথা ছিল, কিন্তু 8 মে 1966 সালে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরবর্তীতে আমাদের কুমিল্লা এবং তার আশেপাশের অঞ্চলে পাকিস্তান ইন্টেলিজেন্স ইউনিটের সদস্য ছিলেন একজন, তার নাম হচ্ছে আমির হোসেন। সে আইয়ুব খানের কাছে বিষোদ্গার করে যে 6 দফা দাবি বাস্তবায়নের জন্য এবং বাংলাদেশকে পাকিস্তান থেকে, অর্থাৎ পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করে নেয়ার জন্য ইন্দিরা গান্ধী, ত্রিপুরার রাজা শচীন্দ্রলাল এর মধ্যে বৈঠক হচ্ছে এবং বঙ্গবন্ধু সহ তাদের আর যে সহচররা আছেন এই বৈঠকে উপস্থিত আছেন, তারা সবাই পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করতে চায়। তো আইয়ুব খান এই কথা শুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে যে মামলাটা প্রদান করেন তার নামই হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। তবে মামলার একটা আনুষ্ঠানিক বা অফিসিয়াল নাম আছে, নামটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব এবং অন্যান্য। মামলাটা দায়ের করা হয় 3রা জানুয়ারি, তবে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় 18 জানুয়ারি। আইয়ুব খান এই মামলাটা দায়ের করেন। এই মামলার প্রধান আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মোট আসামি 35 জন, তথ্য ফাঁস করে দেন আমির হোসেন, রাজসাক্ষী ছিলেন 11 জন, মোট সাক্ষী ছিলেন 227 জন। এই মামলা বাস্তবায়ন বা পরিচালনা করার জন্য একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয় 21 এপ্রিল 1968 সালে। ট্রাইব্যুনালের প্রধান বিচারক ছিলেন এস এ রহমান। বঙ্গবন্ধুর পক্ষে প্রধান আইনজীবী ছিলেন ইউকের একজন আইন বিশেষজ্ঞ, তার নাম হচ্ছে টমাস উইলিয়াম, এবং আরেকজন ছিলেন তার নাম হচ্ছে অ্যাডভোকেট আব্দুস সালাম খান। পাকিস্তানের পক্ষে প্রধান আইনজীবী ছিলেন মঞ্জুর কাদের। এর মাঝখানে একটা গণ আন্দোলন হয় যেটা গণ অভ্যুত্থান নামে পরিচিত। এই গণ অভ্যুত্থানে চাপে পড়ে আন্তর্জাতিক এবং জাতীয় একটা প্রেসার ক্রিয়েট হয়। এই প্রেসারে পড়ে আইয়ুব খান মামলা পদত্যাগ করেন 22 ফেব্রুয়ারি 1969 সালে, এবং আইয়ুব খান নিজে পদত্যাগ করেন 25 মার্চ 1969 সালে। ওকে, আমরা পরের টপিকে চলে যাব। পরের টপিক গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের উদ্দেশ্য হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা। এই জন্য গণ অভ্যুত্থান এটা বাস্তবায়ন করার জন্য সবাইকে একসাথে নিতে হবে আন্দোলনে, সকল ছাত্রদেরকে এবং সকল ছাত্র সংগঠনগুলোকে, সকল রাজনৈতিক দলগুলোকে একত্রিত করতে হবে। ছাত্র সংগঠনগুলো নিয়ে গঠন করা হলো স্যাক, স্টুডেন্টস অ্যাকশন কমিটি, ছাত্র সংগ্রাম পরিষদ, গঠন করা হলো জানুয়ারি 1969 সালে, এবং এটার দফা ছিল 11টি। পরীক্ষায় প্রশ্ন আসে স্যাকের দফা কয়টি? স্যাক হচ্ছে স্টুডেন্টস অ্যাকশন কমিটি, বাংলায় বলে ছাত্র সংগ্রাম পরিষদ। এরপরে হচ্ছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে রাজনৈতিক দল নিয়ে গঠন করা হলো ডেক, ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি, যেটাকে বাংলায় বলে গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ। ডেক গঠন করা হলো 8 জানুয়ারি
ঊনসত্তর সালে ডেকের দফা ছিল 8টি। এই হচ্ছে কিছু বেসিক কথা, একটু লিখে রাখেন। এই ডেক আর স্যাক মিলে তারা বিভিন্ন হরতাল কর্মসূচি দিবে, আন্দোলনের ডাক দিবে, আমরা আন্দোলন করব, পুলিশ গুলি করবে, আমাদের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা যাবে, পরবর্তীতে এটা ইন্টারন্যাশনাল চাপ আসবে, ন্যাশনালি একটা মাস আপরেইজিং হবে, তারপরেই কিন্তু এই মামলা প্রত্যাহার হবে, তাই না? এই তো। এবার আমরা 2-4টা খুব গুরুত্বপূর্ণ ঘটনা দেখে ফেলবো, গণঅভ্যুত্থানের কিছু ঘটনা। সবগুলো 1969 সালের ঘটনা। প্রথম ঘটনাটা ঘটলো 20 জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদকে হত্যা করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদকে হত্যা করা হয়। 24 জানুয়ারি নবকুমার ইনস্টিটিউটের 9ম শ্রেণীর ছাত্র মতিউর রহমানকে পুলিশ হত্যা করলো। 15 ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলার 17 নং আসামি সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয়। 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং রসায়নের অধ্যাপক শহীদ হত্যা করা হয়। এই আন্দোলনের এর মাঝখানে সবাই যখন এই হত্যাকাণ্ডগুলি ঘটে, এর পরবর্তী সময়ে সকল শ্রেণী পেশার মানুষ, কৃষক, শ্রমিক সবাই আন্দোলন করে এবং আন্দোলনে চাপে পড়ে 22 ফেব্রুয়ারি মামলা প্রত্যাহার করেন আইয়ুব খান। 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে তোফায়েল আহমেদ ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু এই তোফায়েল আহমেদকে বলা হয় গণঅভ্যুত্থানের প্রিন্স, গণঅভ্যুত্থানের বরপুত্র। লিখে আমাকে জানান। স্যার হইছে। হয়েছে না? আমরা একটু দেখি আগেরটা সহ। তো গণঅভ্যুত্থানের জন্য সবাইকে এক হওয়া দরকার, কারণ এটার উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রপতি বাদী হয়ে মামলা করছে, মামলাটা আমরা প্রত্যাহার করাতে চাই। সেই জন্য সকল ছাত্র সংগঠন নিয়ে গঠন করা হলো স্যাক, স্টুডেন্টস অ্যাকশন কমিটি, ছাত্র সংগ্রাম পরিষদ। 4 জানুয়ারি 69 সালে গঠন করা হলো, দফা ছিল 11টি। অপরদিকে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গঠন করা হলো ড্যাক, ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি, গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ। এটা
8 জানুয়ারি 69, এটার দফা হচ্ছে 8টি। কিছু ঘটনা দেখে ফেলি। 1969 সালের 20 জানুয়ারি স্যাক আর ড্যাক মিলে হরতাল দেয়। এই হরতালে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদকে গুলি করে হত্যা করা হয়। এই জন্য 20 জানুয়ারিকে বলা হয় শহীদ আসাদ দিবস। শহীদ আসাদ দিবস হচ্ছে 20 জানুয়ারি। 24 জানুয়ারি নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র মতিউর রহমান 24 জানুয়ারির যে স্যাকের হরতাল ডাকে, এই হরতালে তিনি অংশগ্রহণ করেন এবং মারা যান। এই জন্য এই 24 জানুয়ারিকে বলা হয় গণ অভ্যুত্থান দিবস। 24 জানুয়ারি হচ্ছে গণ অভ্যুত্থান দিবস। ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলার 17 নং আসামি সার্জেন্ট জহুরুল হককে পুলিশ নৃশংসভাবে হত্যা করে ঢাকা ক্যান্টনমেন্টে, ঢাকা সেনানিবাসে। 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং রসায়নের অধ্যাপক, প্রথম শহীদ বুদ্ধিজীবী নামে পরিচিত শামসুজ্জোহাকে পুলিশ বেয়নট চার্জ দিয়ে হত্যা করে। এবং এই হত্যাকাণ্ডগুলোর পর আরো অনেক হত্যাকাণ্ড ঘটে। সবাই স্বতঃস্ফূর্তভাবে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে। জাতীয় এবং আন্তর্জাতিক চাপে পড়ে আইয়ুব খান মামলা প্রত্যাহার করে 22 ফেব্রুয়ারি। এবং 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে একটা জনসভার ডাক দেয়া হয়। উক্ত জনসভায় গণ অভ্যুত্থানের বরপুত্র, যার নাম তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করেছিলেন। এই হচ্ছে গণ অভ্যুত্থানের ঘটনা। এরপর চলে যাব আমরা 70-এর নির্বাচনে। এই নির্বাচনে একটা আইন হয়, আইনের মাধ্যমে নির্বাচনটা হয়। আইনটার নাম হচ্ছে এলএফও, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার, মানে আইনগত কাঠামো আদেশ। এই আইনগত কাঠামো আদেশ জারি করা হয় 30 মার্চ 70 সালে। এটা জারি করেন তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খান। 70-এর নির্বাচন দুইটা প্রস্থে হয়, মানে দুইটা নির্বাচন হয়। একটা হচ্ছে জাতীয় পরিষদ নির্বাচন। এই নির্বাচনটা হয় সমগ্র পাকিস্তানে, মানে একসাথে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে। এই নির্বাচনটা অনুষ্ঠিত হয় 7 ডিসেম্বর 1970 সালে। এবং আরেকটা অপরদিকে নির্বাচনটা হচ্ছে প্রাদেশিক এই নির্বাচনটা অনুষ্ঠিত হয় 17 ডিসেম্বর 1970 সালে। অর্থাৎ যেই সকল রাষ্ট্রে প্রদেশ বা রাজ্য থাকে সেখানে দুই ভাবে নির্বাচন হয়। একটা হচ্ছে সমগ্র দেশব্যাপী, ওটা জাতীয় নির্বাচন। আর প্রদেশ ভিত্তিক পৃথক পৃথক নির্বাচন, এটা হচ্ছে প্রাদেশিক পরিষদ নির্বাচন। এই তো, এটা হচ্ছে মূল কথা। মানে হচ্ছে আইন লিখলাম আর কোন নির্বাচনটা কবে হয় সেটা লিখলাম। এরপর আমরা দেখবো হচ্ছে আসন বন্টন এবং আওয়ামী লীগের অর্জন, ওই অংশটা।
ওকে, লেখা শেষ হলে আমাকে জানান। স্যার হয়ে গেছে। হয়ে গেছে না? আচ্ছা, এবার আমরা আসন বন্টনটা দেখব আর আওয়ামী লীগের অর্জনটা দেখব। আমরা একটা ছক আঁকবো, বেশ বড় সড়ো একটা ছক, মানে বেশ মোটা একটা ছক, খুব বেশি বড় না কিন্তু মোটা। এখানে লিখবো প্রদেশ, এখানে লিখবো জাতীয় পরিষদ, এখানে লিখবো প্রাদেশিক পরিষদ। নির্বাচিত আসন, সংরক্ষিত নারী আসন আর মোট আসন। ঠিক একই রকম এইখানে নির্বাচিত আসন, সংরক্ষিত নারী আসন আর মোট আসন। আর এখানে আমরা দেখব আওয়ামী লীগের অর্জন। এর আগে দুইটা পরিষদ, আওয়ামী লীগের অর্জনটা দেখব। নির্বাচিত নারী আর মোট। এক নাম্বার হচ্ছে জাতীয় পরিষদ, দুই নাম্বার হচ্ছে কি আসে এগুলি, নাম্বার হচ্ছে প্রাদেশিক পরিষদ। তো এখানে এক নাম্বার দিয়ে লিখবো পূর্ব পাকিস্তান, দুই নাম্বার দিয়ে লিখবো পশ্চিম পাকিস্তান, আর নিচে লিখবো মোট। এই তো নির্বাচিত 162, 138, 300, 7, 6, 13, 169, 144, 313। নির্বাচিত 300, 300, 600, 10, 11, 21, 310, 311, 621। জাতীয় পরিষদ নির্বাচন, আওয়ামী লীগ 162টা নির্বাচিত আসন থেকে 160টা আসন লাভ করে, সংরক্ষিত 7টা সহ মোট লাভ করে 167টা। প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ 288টা এবং 10টা সহ মোট 298টা আসন লাভ করে।
বঙ্গবন্ধু জাতীয় পরিষদে ঢাকা ৮ আসন হতে জয়লাভ করেছিলেন। এই ছকটা এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, একটু ছকটা তুলে নেন। না, এখানে কেউ নাই, আমি আছি। উনি মনে হয় ওই যে ওই রুমটায় আছে, ওই রুমটায়। লেখা শেষ করে জানায়েন, এরপরে এখান থেকে কিভাবে প্রশ্ন হয় সেটা একটু দেখবো। হ্যাঁ, ওকে। তো দেখেন, জাতীয় পরিষদ প্রাদেশিক পরিষদ দুইটা পৃথক পৃথক নির্বাচন। জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানে নির্বাচিত আসন ১৬২, পশ্চিম পাকিস্তানে ১৩৮, মোট হচ্ছে ৩০০। পূর্ব পাকিস্তানে মোট আসন ছিল ১৬৯, পশ্চিম পাকিস্তানে ১৪৪, অর্থাৎ জাতীয় পরিষদের মোট আসন ছিল ৩১৩, আর মোট সংরক্ষিত আসন ছিল ১৩টা। অপরদিকে প্রাদেশিক পরিষদে নির্বাচিত পূর্ব পাকিস্তানে ৩০০, পশ্চিম পাকিস্তানে ৩০০ সহ প্রাদেশিক পরিষদের মোট নির্বাচিত আসন ৬০০টি। পূর্ব পাকিস্তানে মোট প্রাদেশিক পরিষদের আসন ছিল ৩১০টি, আর মোট প্রাদেশিক পরিষদের আসন ছিল ৬২১টি। আওয়ামী লীগ জাতীয় পরিষদে ১৬২টি নির্বাচিত আসনের মধ্যে ১৬০টি নির্বাচিত আসন সহ সংরক্ষিত ৭টা আসন সহ ১৬৭টা আসন লাভ করে, এবং প্রাদেশিক পরিষদে ৩০০-র মধ্যে ২৮৮ এবং 10টা সহ মোট ২৯৮টি সংরক্ষিত আসন লাভ করে। এর মাধ্যমে আওয়ামী লীগ কি করে? ক্ষমতা গ্রহণ করার জন্য কেপেবল হয়ে যায়, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগের নিকট ক্ষমতা হস্তান্তর করা হয় না, যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। একটা আন্দোলন হয়, অসহযোগ আন্দোলন। তো বঙ্গবন্ধু জাতীয় পরিষদে কোন আসন থেকে জয়লাভ করেছেন? ঢাকা ৮ আসন থেকে। ওকে, সবাই লিখছেন তো না? জি স্যার। ওকে, চলে যাব আমরা শেষ টপিকে। শেষ টপিকের নাম হচ্ছে অন্যান্য, 5 লাইনের টপিক। সাত মে 54 পাকিস্তানের গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান করা হয় 7 মে 1954 সালে। 29 ফেব্রুয়ারি
56 পাকিস্তানের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান করা হয়? 27 অক্টোবর 1958 আইয়ুব খান পাকিস্তানে সামরিক শাসন জারি করেন? ইস্কান্দার মির্জাকে হটিয়ে। ছয় সেপ্টেম্বর 1965 কাশ্মীর ইস্যু নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ বন্ধে একটা চুক্তি হয় 10 জানুয়ারি 1966 সালে। ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে তাশখন্ড চুক্তি স্বাক্ষরিত হয়। উজবেকিস্তানের রাজধানী তাশখন্ড শহরে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে ভারতের পক্ষে স্বাক্ষর করেন লাল বাহাদুর শাস্ত্রী। ভারতের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন লাল বাহাদুর শাস্ত্রী। পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন আইয়ুব খান। এই চুক্তির মধ্যস্থতা করেন অর্থাৎ নেগোসিয়েশন বা মিডল ম্যানের দায়িত্ব পালন করেন অ্যালেক্সাই কোসিগিন। অ্যালেক্সাই কোসিগিন তিনি মধ্যস্থতা করেন এই চুক্তির। তিনি ছিলেন সাবেক ইউএসএসআর এর প্রধানমন্ত্রী। এই তো। তাহলে পাকিস্তানের গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান করা হলো কবে? 7 মে 54। আর সংবিধানে প্রদান করা হলো 29 ফেব্রুয়ারি 56। আইয়ুব খান পাকিস্তানের সামরিক শাসন জারি করলেন 27 অক্টোবর 58। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলো কাশ্মীর সমস্যা নিয়ে 6 সেপ্টেম্বর 65। ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে একটা চুক্তি হলো যার নাম হচ্ছে তাশখন্ড চুক্তি 10 জানুয়ারি 66। এই চুক্তিতে ভারতের পক্ষে স্বাক্ষর করেন লাল বাহাদুর শাস্ত্রী, পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন আইয়ুব খান এবং এই চুক্তির মধ্যস্থতা করেন সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী অ্যালেক্সাই কোসিগিন। বলেন আজকে যা যা পড়ছেন পারবেন কিনা? তার তাশখন্দ কোথায়? উজবেকিস্তান? উজবেকিস্তানের রাজধানী তাশখন্ড। তো আজকে আমরা আমাদের ক্লাসটা না এখানেই শেষ করব। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, কালকে দেখা হবে।